হিস্টোরি অফ জিওমেট্রি। এখন যে একটা কোর্স সম্পর্কে তোমরা পড়বা, সেই কোর্সের সম্পর্কে কেন আসলো, কে কে বিষয়ে অবদান রাখলো, তারপর কি পারপাজে সে এই জিনিসটা মানে এই জিনিসটা মাথায় আসলো যে এই ধরনের হিসাব নিকাশের কাজ করার দরকার। হ্যাঁ, এইগুলোর ইতিহাস না জানলে কিন্তু তার ভিতর কিন্তু কি পাওয়া যাবে না, মজা পাওয়া যাবে না, তাই না? অর্থাৎ আমাদের পড়াশুনো কিসের জন্য? পড়াশুনো হচ্ছে শেখা প্লাস মজা পাওয়া, এটাই তো। নাকি আমরা মুখস্থ করব, খাতায় লিখবো, পাস করব, একটা রেজাল্ট করবো, এই এটা না। অর্থাৎ আমরা কিন্তু মজা পেতে হবে, অর্থাৎ আনন্দ না পাইলে কিন্তু সেই শিক্ষার ভেতর কোনো লাভ নাই। পাস করে বের হয়ে যাবা, তারপরে দেখা যাচ্ছে যে তোমার ওই কোর্সটা নাম ভুলে যাওয়া বা ওই কোর্সের কথা মনে আসলে তখন মনে হবে যে 10 হাত ডুব দিয়ে যাই। হ্যাঁ, অর্থাৎ জিওমেট্রি কিন্তু বেশি যে এইসব নিয়ে বেশি কাজ হতো, এগুলো কিন্তু গ্রিস, অর্থাৎ গ্রিস দেশে, বর্তমান যে গ্রিক কান্ট্রি, ওইখানেই কিন্তু এই জিওমেট্রি হিসাব নিকাশের জন্য যেসব বিজ্ঞানীগুলো তারাই কিন্তু এইসব কাজগুলো করছে। অর্থাৎ বেশিরভাগ বিজ্ঞানী কিন্তু আগের দেখো বেশিরভাগই কিন্তু গ্রিকের দার্শনিক বলো বিজ্ঞানী বলো, তারাই কিন্তু গ্রিকই ছিল কিন্তু, গ্রিসের। হ্যাঁ, অর্থাৎ বেশিরভাগই খেয়াল করবে আগে যত বিজ্ঞানী আছে খ্রিস্টপূর্বে, তার পরবর্তীতে এখন বেশিরভাগই হচ্ছে হয়তো আমেরিকান, তারপর হচ্ছে এদিকে ইসরায়েল, ওদিকে ইউকে, এদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই এরা মানে কাজ করতেছে। কিন্তু এখন কিন্তু গ্রিসের তেমন একটা ওই ধরনের কোনো ইয়ে পাওয়া যায় না। অর্থাৎ আগে ওদের সভ্যতা সবচেয়ে উন্নত ছিল, অর্থাৎ সব সময় যে একই দেশ যে সারা বিশ্ব শাসন করবে, হ্যাঁ, সেটা কিন্তু না। আগে কিন্তু তারাই কিন্তু এসব জ্ঞানের দিক দিয়ে সব থেকে উন্নত ছিল। এখন এই জিওমেট্রি কথাটা আসছে কোথা থেকে? যে দি ওয়ার্ড জিওমেট্রি কামস ফ্রম দা টু গ্রিক ওয়ার্ড, অর্থাৎ গ্রিক ওয়ার্ড থেকেই আসছে, একটা জিও একটা মেট্রন। জিও অর্থাৎ আর্থ, আর মেট্রন অর্থাৎ মিনিং হচ্ছে মেজারিং, অর্থাৎ আর্থ মেজারিং। জিওমেট্রি Geometry was extremely important to ancient societies and was used for survey, astronomy, অর্থাৎ আমাদের সার্ভের ক্ষেত্রে কেমন আমাদের জায়গা জমি হিসাব। যেমন আগে আরব দেশে মানুষ কিন্তু বিপদে পড়লে অনেকের মাথা খোলে, তাই না? তোমাদের যখন পরীক্ষার সময় আসবে তখন কিন্তু পরীক্ষার আগে অনেক জিনিস দেখছো যে এই জিনিস বুঝি না বা পারবো না, ফেলে রাখছো, কিন্তু পরীক্ষার আগের দিন যখন পড়া শুরু করছো তখন দেখো যে এই জিনিস তো ভালোই, তো বুঝতে তো সহজই মনে হচ্ছে, মুখস্থ হয়ে গেছে। হয় না এরকম? এরকম হয় যে পরীক্ষার আগে ভয়ে ধারণায়, কিন্তু পরীক্ষা 2 দিন আগে পড়ে তখন দেখা যাচ্ছে যে ওটা মুখস্থ বা বুঝেই ফেলছে, হয়তো 2বার মুখস্থ করতে করতে পরে দেখা যাচ্ছে না তো বুঝি, তো পারা যাবে। অর্থাৎ দেখো তখন হচ্ছে যে আরব দেশেও কিন্তু এই ধরনের জিওমেট্রির কাজগুলো অনেক হয়েছে আরব কান্ট্রিতে। তার কারণ হচ্ছে দেশে হচ্ছে বালি ছিল বেশি, মরু অঞ্চল, তখন ওইখানে হিসাব মানে জায়গা জমি কার কি জায়গা কি দেখি, সকালে মাপজোপ দিয়ে একরকম দেখা যেত, পরের দিন সকালে এসে দেখা যায় দড়ি জড়ে সব কিছু ঢেকে দিয়ে গেছে, কোনো নিশানা নাই। আমাদের যেসব গ্রামে যারা ম্যাক্সিমাম তো বাড়ি তো গ্রামে, তাই না? ওই আইল চেনো, আইল জমির, জমির আইলে কি ওই যে একটা ভ্যান্নার একটা গাছ লাগানো হয় না? ভ্যান্না গাছ কেন ও গাছ লাগায় কি কারণে? অর্থাৎ আয় ঠিক রাখার জন্য। এবং তাহলে ভ্যান্না গাছ দিল কেন? অন্য কিছু তো কাঠি বা কিছু একটা দিয়েও তো রাখতে পারতো। কি কারণে বলো তো? ওই ভ্যান্না গাছের একটা
হ্যাঁ, ভেন্না গাছে একটা বৈশিষ্ট্য, গুলো আগুনেও মরে না, আবার পানিতে ডুবে থাকলেও মরে না, আবার শুকনো, আবার পানি সরে গেলে দেখা যাচ্ছে আবার তাজা হয়ে গেছে, আবার আগুন দিয়ে সব পুড়ায় দেওয়া হচ্ছে, 2 দিন পরে বৃষ্টি পাইলেই তখন আবার গাছ উঠতেছে। তাহলে মানুষ মানুষ দেখলো যে ঠিক আছে, আইলে তো এই জিনিসটা লাগালে তাহলে কোনোভাবে ইয়ে হবে না, যদি জমি ডুবেও যায় তাহলে গাছ মরবে না, আইল ঠিক থাকবে, তাই না? তাহলে তাহলে এই ধরনের আমাদের তো একটা সুযোগ আছে এইভাবে আইল ঠিক রাখার। আর আরবে ওদের তো পুরোটা কোনো আইলই নাই, সব ঢেকে যায়। তাহলে কার কতটুকু জায়গা কি দেখি হিসাব নিকাশের জন্য কিন্তু এই জিওমেট্রি হিসাবের মাধ্যমে, অর্থাৎ সার্ভে যেটা করে সেটা দেখবা, সার্ভে করছে এরকম কেউ কি স্পটে থেকে দেখছো কিভাবে সার্ভে করে? হ্যাঁ, ওদের কাছে কিন্তু আচ্ছা, তোমাদের কথা কথা হচ্ছে কেন? যার সাইডে কথা হচ্ছে মিউট করতে হবে সবার, মিউট। হ্যাঁ, তাকে মিউট করে রাখতে হবে। যে কথা বলবা তখন আনমিউট করে কথা বললেই হবে। আমি যখন কোনো কোশ্চেন জিজ্ঞাসা করব তখন আনমিউট করে কথা বলবে। স্যার আপনার কো-হোস্ট করে দেন যাতে স্যার সেই মিউট গুলো করে দিতে পারে। এখন কাকে করব? স্যার রায়হান বা উপরে করেন। আচ্ছা, রায়হানকে তো আমি এখানে দেখতে পাচ্ছি না। রায়হান, তাই তো? আচ্ছা, রায়হান বিন আমির। রায়হান বিন আমির, হ্যাঁ, কো-হোস্ট করে দিলাম। হ্যাঁ, এখন কেউ যদি কথা বলে তাকে অফ করার দরকার নাই, মিউট করার দরকার নেই। যদি কেউ মানে কথা না বলে শুধু শুধু দেখা যাচ্ছে যে ইয়ে করে রাখছে, কথাবার্তা বলতেছে পাশে, সেক্ষেত্রে তাকে মিউট করে দিই। তাহলে আমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে তখন তাদের যে সমস্যাগুলো হতো সেটা হচ্ছে অনেক সময় যে সার্ভে যদি কেউ দেখে থাকো যে তাদের কাছে কিন্তু একটা নির্দিষ্ট একটা ক্যামেরা থাকে, ক্যামেরা মতন, অর্থাৎ তা দিয়ে কিন্তু তার দূরত্ব মেজারমেন্টের মাধ্যমে সেই অ্যাঙ্গেলও হিসাব করে যে এইখানে থেকে কতটুকু অ্যাঙ্গেল। অনেক সময় অনেকের জমি তো সব জায়গায় স্কোয়ার তাও না, স্কোয়ার আছে সব জায়গায় স্কোয়ার হবে তাও না, কারো কারো ক্ষেত্রে একটু অ্যাঙ্গেলেও পড়ে যেতে পারে। তখন অ্যাঙ্গেলে হলে সেক্ষেত্রে হিসাব তারা বের করে ফেলতে পারে সার্ভের মাধ্যমে। তার অ্যাস্ট্রোনমিক্যাল যে নলেজ সেটা হচ্ছে আমরা যে গ্রহ উপগ্রহ যে হিসাব নিকাশ যেগুলো করা হয়, আমরা যে এই প্রতি 24 ঘন্টায় যে দিন রাত এইভাবে হচ্ছে, বা এই চাঁদ যে 15 দিন অন্তর যে আবার আসবে, অর্থাৎ 15 দিন পর চলে যাবে, অর্থাৎ 15 দিন হচ্ছে তোমার কৃষ্ণপক্ষ, আর হচ্ছে 15 দিন শুক্লপক্ষ। এখন এই যে হচ্ছে অমাবস্যা পূর্ণিমা কবে আসবে, কখন, মানে এই সব যে হিসাব নিকাশ, গ্রহ উপগ্রহ যে হিসাব, এগুলোর উপর কিন্তু পৃথিবীর অনেক কিছু কিন্তু আবহাওয়া নির্ভর করে, তাই না? আমাদের 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 পৃথিবী, আমরা যখন শীতকাল আসে তখন কিন্তু আমাদের কি হয়, তখন সূর্যটা কোন দিকে যায় আমাদের, অর্থাৎ দক্ষিণ গোলার্ধে হেলে পড়ে না? জি স্যার, দক্ষিণ গোলার্ধে হেলে পড়ে, হেলে পড়ে, অর্থাৎ আমরা তখন সূর্য থেকে দূরে চলে যাই, তখন কিন্তু আমাদের তখন ওই সময় তখন শীতকাল শুরু হয়ে যায়। আবার পৃথিবীর সবচেয়ে বড় দিন এবং ছোট দিন এইভাবে বের করা হয়েছে না? তাহলে এই যে এইগুলো বের করতে গেলে কেউ তো আর ওইভাবে মেপে সবকিছু বের করা সম্ভব না। তাহলে এই ধরনের কিন্তু ম্যাথমেটিক্যাল হিসাবের মাধ্যমেই কিন্তু এগুলো করা হয়েছে। অর্থাৎ এই যে অ্যাস্ট্রোনমি, যারা জ্যোতির্বিদ, আগে কত কিছুই ছিল না, আগে তো এত হাই পাওয়ারের টেলিস্কোপও ছিল না, এসব কিছু ছিল না। আগে ওই সিম্পল কিছু দিয়ে দেখে তারা আবহাওয়ার মেজারমেন্ট নিয়ে বাতাসের ফ্লো মেজারমেন্ট করতো, করে তারা এই ধরনের বিভিন্ন ঋতু, কখন কোন ঋতু আসতেছে, কি করতেছে, কি হতে পারে, তারা সেগুলো কিন্তু বের করতো। তারপরে জিওমেট্রি as well we know it is actually known as ইউক্লিডিয়ান জিওমেট্রি। জিওমেট্রি বলতে আমরা সাধারণত বুঝি যেটা হচ্ছে ইউক্লিডিয়ান জিওমেট্রি থেকেই কিন্তু। এখন
ইউক্লিডিয়ানকে বলা হয় ফাদার অফ জিওমেট্রি। অর্থাৎ এর আগে অনেকে কাজ করছে, কিন্তু তাদের সেই কাজগুলোকে আরো সাম আপ করছে, অর্থাৎ তার বিভিন্ন বিচ্ছিন্নভাবে ছিল অনেকের কাজ, হ্যাঁ, সেইগুলোকে সুন্দর করে ম্যানেজ করে একটা গাণিতিক ফর্মুলার মাধ্যমে দিয়ে সেইগুলো প্রকাশ করছে। অর্থাৎ এগুলোকে বলা হচ্ছে এজন্য ইউক্লিডিয়ান জিওমেট্রি, রিটেন ওয়েল ওভার 2000 ইয়ার্স অ্যাগো, অর্থাৎ আরো 2000, প্রায় 2000 বছর অর্থাৎ খ্রিস্টের পূর্বে, হ্যাঁ, এটা ইউক্লিডিয়ান জিওমেট্রিটা কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ আমরা তো এখন 2020 সাল, অর্থাৎ সেটা ছিল অর্থাৎ 2000 বছর পূর্বে বলতেছে, প্রায় ওই খ্রিস্টের জন্মের আগে এগুলো কিন্তু নিয়ে কাজ করছে। অ্যানসিয়েন্ট গ্রিস বাই ইউক্লিড, তারপরে পিথাগোরাস, থেলিস, প্লেটো, অর্থাৎ প্লেটো অ্যান্ড অ্যারিস্টটল, just to mention a few. The most fascinating and accurate geometry text was written by Euclid. অর্থাৎ আরো এই যে বিজ্ঞানীগুলোর নাম বললাম, যে প্লেটো আছে, অ্যারিস্টটল আছে, থেলেস আছে, এইগুলো এদের সব বিভিন্ন কাজ ছিল, বিচ্ছিন্ন কাজ করছে সবাই, এবং এদের কাজগুলোকে সব নিয়ে সাম আপ করছে ইউক্লিড। এটাকে বলা হচ্ছে ইউক্লিডিয়ান জিওমেট্রি and was called elements. Euclid text has been used for over 2000 years. অর্থাৎ ইউক্লিডিয়ান যে জিওমেট্রি, এটা কিন্তু এই 2000 বছর তার আবিষ্কারের পর থেকে এগুলো কিন্তু এইভাবে ব্যবহার করে, অর্থাৎ এর হিসাব নিকাশে কিন্তু কোনো ধরনের মডারেশন এই ধরনের কিছু আসে নাই। তার মানে এত অ্যাকুরেট, এত আগে কাজ করছে, তখন এত হিসাব নিকাশের কোনো ইয়েও ছিল না, কম্পিউটার ছিল না, বা অনেক গাণিতিক মেথডের সমাধানও করা ছিল না, তারপরও তখন এটা তৈরি করছেন। তার মানে কত মেধাবী। থেলেস হচ্ছে 624 থেকে 547 বিসি, অর্থাৎ বিফোর যিশু খ্রিস্ট আর কি, হ্যাঁ, বিফোর খ্রিস্ট, অর্থাৎ এটা হচ্ছে খ্রিস্টের জন্মের আগে 624 থেকে 547 এই রেঞ্জে তিনি ছিলেন। থেলেস আর পিথাগোরাস হচ্ছে 569 থেকে 475 বিসি। প্লেটো হচ্ছে 427 থেকে 347 বিসি। ইউক্লিড হচ্ছে 325 থেকে 265 বিসি। আর্কিমিডিস 287 থেকে 212 বিসি। অর্থাৎ এটা কিন্তু সব খ্রিস্টের জন্মের আগেই, এবং এগুলো সব ম্যাথমেটিক্সের বিভিন্ন সাইড নিয়ে, অর্থাৎ জিওমেট্রি বিভিন্ন সাইড নিয়ে কিন্তু কাজ করছেন। থেলেস কি কাজ করছেন? ওয়াজ ওয়ান অফ দ্য 7 প্রি সক্রেটিক, অর্থাৎ সক্রেটিকের আগে, হ্যাঁ, and brought the science of geometry from Egypt to Greece, অর্থাৎ ইজিপ্ট থেকে গ্রিসে জিওমেট্রির যে বিজ্ঞানটা, এই বিজ্ঞানটা করছেন, নিয়ে গেছেন আর কি, যে গ্রিসে তার দ্বারাই শুরু। আগে ইজিপ্ট বলতে কি, আগে মিশরীয় যে সভ্যতা, এটা কিন্তু গ্রিসের আগেও কিন্তু এটা আরো উন্নত ছিল, অর্থাৎ মিশর সভ্যতা। ওরা কিন্তু এই যে মিশরীয়দের যে পিরামিড, এখন কাউকে যদি বলা হয় এরকম একটা পিরামিড বানাতে গেলে খবর হয়ে যাবে, কিন্তু সেই কত আগে, কয়েক হাজার বছর হয়ে গেছে, কয়েক হাজার বছর আগে সেটা তৈরি করছে, এখনো সেই অবস্থায় অনেকগুলো টিকে আছে। তাহলে এই যে স্ট্রাকচার তারা যে তৈরি করছিল, যে একটা ত্রিভুজ মতন স্ট্রাকচার এটা তৈরি করছিল, এবং এরপর দিয়ে তো কত ঝড় বৃষ্টি কত কিছু চলে গেছে, কিন্তু তারপরেও কিন্তু এই ভিত নড়ে নাই, ভূমিকম্প হয়েছে, তারপরেও কিন্তু কিছুই হয়নি। অর্থাৎ যিনি আসছে জিপ থেকে গ্রিসে, এটা যে সায়েন্সটা, ম্যাথমেটিক্সের যে জিওমেট্রির যে নলেজটা, এটা নিয়ে গেছেন। হি ইজ ক্রেডিটেড উইথ দ্য এক্সপেরিমেন্টাল ডিসকভারি অফ 5 ফ্যাক্টস অফ এলিমেন্টারি জিওমেট্রি। 5টা ফ্যাক্টস এলিমেন্টারি জিওমেট্রির 5টা ফ্যাক্টের জন্য তাকে মূল্যায়ন করা হয়, ইনক্লুডিং দ্যাট অ্যান অ্যাঙ্গেল ইন এ সেমি সার্কেল ইজ এ রাইট অ্যাঙ্গেল।
অর্থাৎ তার যে থট ছিল সেটা হচ্ছে একটা সেমি সার্কেল, সার্কেলের যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল, অর্থাৎ এটা যদি একটা সার্কেল হয়, সার্কেলের এটা কিন্তু একটা, এটা আমরা কি বলতেছি, এটা 90 ডিগ্রি না, 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি এটা বলতেছি তো, আমরা তো পড়ে আসছি তাই যে এটা হয় তাই, কিন্তু এই জিনিসটা কিন্তু আবিষ্কার করছিলেন এই থেলিস, অর্থাৎ তিনি কিন্তু আবিষ্কার করছিলেন যে এটা, যে ইনক্লুডিং দ্যাট অ্যান অ্যাঙ্গেল ইন এ সেমি সার্কেল, অর্থাৎ এটা তো সেমি সার্কেল পার্ট is a right angle, but some historian dispute this and give the credit to Pythagoras. অনেক কিছুই আছে বিজ্ঞানীদের ভিতর, অনেকে দেখা যাচ্ছে অনেক আগের, তো আগের জিনিস অনেকে ডকুমেন্ট সে রেখে গেছে, তারপরে দেখা যাচ্ছে যে কেউ তার ডকুমেন্ট ছাড়াও আর একজন কেউ একটা বের করছে, কিন্তু সে পেটেন্টটা নেয় নাই। তখন তো এরকম সিস্টেমও ছিল না, যেমন এই যে রেডিও আবিষ্কার, আশ্চর্য জগদীশচন্দ্র বসু, কিন্তু ক্রেডিট পাইল হচ্ছে মার্কনি। অর্থাৎ এটা এরকম যে হয়তো আবিষ্কার করছে, কিন্তু তখন তো আমাদের এই উপমহাদেশ, ভারতীয় উপমহাদেশে হয়তো তেমন যে একটা জিনিস তৈরি করছি হয়েছে, ওইটা যে আবার পেটেন্ট নিতে হবে, ওইটা আবার উপরে জানাতে হবে, এই ধরনের হয়তো দেরি করে ফেলছে, তখন আবার এর ভিতরে আরেকজন তৈরি করে ফেলছে, তখন কিন্তু এটা ক্রেডিট সে পাবে না। এই জন্য ইনি এটা থ্যালিস এটা করছিল, কিন্তু সেই ক্রেডিটটা কিন্তু এখন চলে গেছে পিথাগোরাসের কাছে। Pythagoras is regarded as the first pure mathematician to logically deduce geometric facts from basic principles. He is credited with proving many theorems such as the angle of a triangle summing to 180 degree. অর্থাৎ একটা ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা, এটা কত 180 ডিগ্রি। যে অ্যাঙ্গেলটা যেভাবেই আমরা করি না কেন, যেভাবেই করি না কেন, তার ক্ষেত্রে কিন্তু সেই একই হবে, তাই না? যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা কিন্তু পিথাগোরাস এটা বের করছিলেন। and the infamous Pythagorean theorem for a right angle triangle, অর্থাৎ এটা ওই রাইট অ্যাঙ্গেল যেটাকে একটু আগে বলা হলো, থ্যালেস বলছেন, কিন্তু সেটাকে পেয়ে গেছেন হচ্ছে পিথাগোরাস, which had been known experimentally in Egypt for over 1000 years. অর্থাৎ এটা কিন্তু 1000 বছর আগেই, যেটা হচ্ছে ওই পিথাগোরাসের থেকেও আরো আগে, ওটা কিন্তু ইজিপ্টেই কিন্তু এটা ইয়ে হয়েছিল, এইটা এই ফর্মুলার কাজ করেছিল, কিন্তু হয়তো ডকুমেন্টের অভাবে কেউ আর ওইটা মনে রাখে নাই যে এটা 3 কোণের সমষ্টি যে 180 ডিগ্রি। The Pythagorean school is considered as the first documented source of logic and এটা দরকার নাই, তারপর হচ্ছে হিপোক্রেটস wrote the first elements of geometry, তিনি প্রথম যে এটা লেখে সেটা হচ্ছে এলিমেন্টস অফ জিওমেট্রি, যে বইটা সেটা আছে প্রথম লেখে ইনি। তা which Euclid may have used as a model of his own books 1 and 2 more than 100 years later. তার 100 বছর পরে ইউক্লিড এই হিপোক্রেটসের যে এলিমেন্টস অফ জিওমেট্রি যে মডেলগুলো ছিল, হ্যাঁ, সেই মডেলগুলো নিয়েই কিন্তু পরবর্তীতে সে বই লেখে, সেগুলো কিন্তু 100 বছর পরে সেটা লেখে কে, লেখেছে ইউক্লিড।
ইন দ্য ফার্স্ট, অর্থাৎ ইউক্লিড হচ্ছে সবার যে বিভিন্ন লেখা আছে, বিভিন্ন রিসার্চ, এগুলো নিয়ে কিন্তু স্টাডি করছে, অ্যানালাইসিস করছে, কোথাও কোনো বোঝার সমস্যা থাকলে তখন সে তার মতন করে বোঝায়, এইগুলো নিয়ে বই পাবলিশ করছে। In this first element, Hippocrates includes geometric solution to quadratic equation and early method of integration. He studied the classic problem of squaring the circle, showing how to square a line. He worked on duplicating the cube, which he showed equivalent to constructing two means proportional between a number and its double. অর্থাৎ এগুলো নিয়ে উনি কাজ করছেন। Hippocrates was also the first to show that the ratio of the area of two circles was equal to the ratio of the square of their radius. অর্থাৎ the ratio of the area of two circles, অর্থাৎ দুটো সার্কেলের এরিয়া যে রেশিও করলে, অনুপাত করলে যে মান হবে ইকুয়াল টু দ্য রেশিও অফ স্কোয়ার আর অফ টু রেডিয়াস। অর্থাৎ রেশিও করে স্কোয়ার করলে রেডিয়াসের মানকে দুটো রেশিও করে তাদের স্কোয়ার করলে একই মান আসবে। অর্থাৎ এগুলো নিয়ে কাজ করছে, এগুলো তোমাদের জাস্ট জানার জন্য আর কি। হ্যাঁ, প্লেটো founded the academy in 387 BC, which flourished until 5 to 9 AD. He developed a theory of form in books Phaedo, which considered mathematical objects of perfect form. The mathematics of Plato, Plato of Euclid, but the made no major mathematical discoveries himself. The state of mathematical knowledge in Plato time is reconstructed in the scholarly book. The Euclidean ক্ষেত্রে is the best known for his 13 books. অর্থাৎ 13টা বই লিখে গেছেন, বিভিন্ন জিনিস, বিভিন্ন রিসার্চের বিভিন্ন অন্য যেসব লিখে গেছে সেইগুলো সব কালেক্ট করে লিখছেন। কালেক্টিং দ্য থিওরাম অফ পিথাগোরাস, হিপোক্রেটস, তারপর হচ্ছে ইডক্সাস অ্যান্ড আদার প্রিডিসেসর, তারও আগের এগুলো কি ইনটু এ লজিক্যালি কানেক্টেড হোল, অর্থাৎ বিভিন্ন বিজ্ঞানী যেসব আবিষ্কার করছে তাদেরকে সেগুলোকে লজিক্যালি কানেক্টেড বলতে একজনেরটা জেনে তারপরে আগে যেমন একজনের ছাত্র টিচারের কাছ থেকে একটা নলেজ নেয়, সেই ছাত্র সেই নলেজটা দিয়ে আরেকটা জিনিস তৈরি করে, কিন্তু সেই টিচারের নলেজটা কিন্তু সেই ছাত্রের ভিতরে আছে। আর ওই ছাত্র যদি আবার টিচার হয়, সে যদি তার স্টুডেন্টকে যদি আবার একটা নলেজ দিয়ে যায়, তাহলে কিন্তু এই যে জ্ঞানের অর্থাৎ নলেজ যে একটা শেয়ারিং যে ধাপগুলো, এইগুলো কিন্তু ইউক্লিড কি করছিলেন, ইউক্লিড আছে উনি এই ধরনের বিভিন্ন ধরনের বিজ্ঞানী বা ম্যাথমেটিশিয়ান যেগুলো যে ফর্মুলাগুলো করছিল সেগুলো ধাপে ধাপে কোথা থেকে কার আসছে এইভাবে বইগুলো রচনা করছেন, বর্ণনা করছেন। আর্কিমিডিস ইজ রিগার্ডেড অ্যাজ দ্য গ্রেটেস্ট অফ গ্রিক ম্যাথমেটিশিয়ান। সবই গ্রিক, মানে এরাই কিন্তু ম্যাথমেটিক্সের দিক দিয়ে অনেক উন্নত ছিল। and was also an inventor of many mechanical devices, অর্থাৎ আর্কিমিডিস মেকানিক্যাল ডিভাইসগুলো বেশিরভাগই আবিষ্কার করেছেন। যেমন আমরা যে বর্তমানে যে স্ক্রু ব্যবহার করি, যে স্ক্রু, তার পুলি, তারপর হচ্ছে লিভারের সাথে সাধারণত যে পুলি থাকে, তাহলে এখন এইগুলো কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল ব্যবহার করতে করতে কিন্তু এগুলো সিম্পল হয়ে গেছে, এগুলো কোনো ব্যাপারই না। কিন্তু এগুলো যে কারো মাথা থেকে আসতে হয়েছে, একটা স্ক্রু যে প্যাচ দিলে কোন দিকে প্যাচ দিলে বা প্যাচ দিলে যে নিচের দিকে যায়, হ্যাঁ, এইটাও কিন্তু মানে একটা আবিষ্কার, তাই তো। আবার বাম দিকে পেজ দিলে উঠবে, আবার ডান দিকে পেজ দিলে নামবে, এবং ওই পেজটা কিভাবে হবে, হ্যাঁ, কোন ভাবে স্পাইরাল আকারে হবে, তাহলে এগুলো কিন্তু এগুলোটা আবিষ্কার, অর্থাৎ এগুলো কিন্তু আর্কিমিডিস এগুলো করছে। পুলি এবং লিভার কত অ্যাঙ্গেলে আমরা যদি চাপ দেই একটা ভারী বস্তুকে, কতটুকু দূরত্বে থেকে যদি চাপ দেওয়া যায়, অর্থাৎ লিভারের যে স্ট্যান্ডটা সেটা কত বড় হলে, যত বড় হবে তত তুলতে তত সহজ হবে।
তাহলে এই যে প্ল্যানিং বা আবিষ্কার এগুলো আর্কিমিডিসের মাধ্যমে হয়েছে। হি পারফেক্টেড ইন্টিগ্রেশন ইউজিং এডক্সাস মেথড অফ exertion and found the areas and volumes of many objects, এবং তিনি অনেক অবজেক্টের এরিয়া এবং আয়তন বের করার ফর্মুলা আবিষ্কার করেছেন। ফেমাস রেজাল্ট অফ হিজ is that the volume of a sphere is 2/3 the volume of its circumscribed cylinder, অর্থাৎ একটা সার্কামস্ক্রাইবড সিলিন্ডার বলতে মনে করো একটা অবজেক্ট বা একটা স্পেয়ার একটা সিলিন্ডার, এখন এই সিলিন্ডারের যে আয়তন হবে, অর্থাৎ ওই যে অবজেক্টটা, এটা সার্কামস্ক্রাইব বলতেছে এর বাইরে, অর্থাৎ পুরা এর এই যে অবজেক্টটাকে রাখার জন্য মানে সবচেয়ে বড় যে পাত্রটা মনে করো সেটা একটা সিলিন্ডার। এখন এই পুরা সিলিন্ডারের যে ক্ষেত্রফল হবে, অর্থাৎ ভলিউম যদি ধরি আয়তন, সিলিন্ডার যে আয়তন হবে সে আয়তনের 2 ভাগ হবে আসছে এর ভিতরে যদি এই যে সার্কেলটা আছে, অর্থাৎ এই যে স্পেয়ারটা আছে, এই স্পেয়ারের আয়তন হবে, অর্থাৎ 2 ভাগের 2/3। পুরা যে সিলিন্ডার 2/3, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ সাইজ হবে ওই স্পেয়ারের সাইজ হবে। অর্থাৎ এটা একটা ফর্মুলা যেটা হচ্ছে সার্কামস্ক্রাইব বলতে হচ্ছে যেটা ওই এইটাকে অর্থাৎ এর ভিতরে রাখা যাবে, অর্থাৎ পুরো সিলিন্ডার এই সার্কেল এর গা দিয়ে অর্থাৎ স্পর্শ করতে হবে, কিন্তু ফাঁকা থাকলে হবে না, আবার এদিকে একটা স্পর্শ করতে হবে, এদিকে স্পর্শ। আমরা যদি এইভাবে একটা সার্কেল রাখলাম তারপরে এইখানে একটা সিলিন্ডার করলাম, এটা কিন্তু সার্কামস্ক্রাইবড হবে না। যেমন একটা ত্রিভুজের ভেতরও একটা হতে পারে, প্রত্যেকটা রেখাকে স্পর্শ করবে, এটা কিন্তু একটা সার্কামস্ক্রাইবড ট্রায়াঙ্গেল। এগুলো আমরা পরবর্তীতে আলোচনা আসবে যে সার্কামস্ক্রাইবড ট্রায়াঙ্গেল কি, তার ক্ষেত্রফল বের করা। তো জিওমেট্রি ইন রিয়েল লাইফ, এখন এগুলো সম্পর্কে তোমাদের কিছু আলোচনা কিন্তু এর আগে হয়েছে যে জিওমেট্রিটা কি। জিওমেট্রি ইজ ওয়ান অফ দ্য ক্লাসিক্যাল ডিসিপ্লিন অফ ম্যাথ। It is a branch of mathematics that deals with the measurement properties and relationship of points, lines, angles, surface and solids। মানে এইগুলো নিয়ে, এইগুলো মেজারমেন্ট, অর্থাৎ যে একটা পয়েন্টের থেকে একটা পয়েন্টের হিসাব, ডিস্টেন্সের হিসাব, লাইনের ভিতর হিসাব নিকাশ, লাইনের প্রপার্টিস বের করা, তারপর হচ্ছে অ্যাঙ্গেল নিয়ে হিসাব নিকাশের কাজ করা, তারপর বিভিন্ন সারফেস অর্থাৎ তলের আয়তন, ক্ষেত্রফল কত, তারপর সলিডের ক্ষেত্রে এর পেরিমিটার কত অর্থাৎ পরিধি, তারপর হচ্ছে ভিতরে যে ভলিউমটা বলতেছে সে ভলিউমগুলো কত। আমরা একটা অবজেক্টের ভিতরে আমরা যেতে পারি না, ভিতরে মাপার সিস্টেম নাই, কিন্তু আমাদের বলতে হবে এর আয়তন কত। তাহলে এগুলো বাইরের থেকে আমাদের হিসাব নিকাশ করে বের করতে হবে, অর্থাৎ জিওমেট্রিক হিসাবের মাধ্যমে শুধুমাত্র বের করা যাবে। তাহলে এই যে কাজগুলো, এইগুলো হচ্ছে জিওমেট্রির কাজ, যে ইট ইজ এ ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স দ্যাট ডিলস, অর্থাৎ যেগুলো ডিল করে, যেগুলো নিয়ে অ্যানালাইসিস কাজ করে কি, উইথ দ্য মেজারমেন্ট প্রপার্টিস অ্যান্ড রিলেশনশিপ অফ কিসের ভিতর, পয়েন্টস, লাইন্স, অ্যাঙ্গেল, সারফেস অ্যান্ড সলিডস। রাফলি ট্রান্সলেটিং ইন গ্রিক, যেটা বললাম যে আর্থ মেজারমেন্ট, এখান থেকে কিন্তু ইট ইজ কনসিডার্ড উইথ দ্য প্রপার্টিস অফ স্পেস অ্যান্ড ফিগার্স। It is primarily developed to be a practical guide for measuring length, areas and volumes, and is still in use up to now। অর্থাৎ এইগুলো কিন্তু ডেভেলপ করা হয়েছে এবং এগুলো এখনো সে আগে যে আবিষ্কার করছে ওইগুলো কিন্তু এখনো এই আমাদের ভলিউম, লেন্থ, এরিয়া এগুলো বের করার কাজে আমরা ব্যবহার করতেছি।
when do we actually use geometry? এই যে পেরিমিটার এন্ড ভলিউম, আমরা আমাদের রিয়েল লাইফে যে জিওমেট্রি যে হিসাব নিকাশের কাজ করি অনেক জায়গায় আমাদের দরকার হয় কেমন? এরিয়া প্রবলেম আর ওয়ান অফ দ্য মোস্ট কমন ইউজ অফ জিওমেট্রি ইন আওয়ার এভরিডে লাইফ। লেটস সে ইউ নিড টু ইনস্টল নিউ কার্পেট ইন ইউর বেডরুম। যদি তুমি মনে করো যে আমার বেডরুমে একটা কার্পেট সেট করব, তখন আমাদের কার্পেটের কি, আমাদের কতটুকু ক্ষেত্রফল, আমাদের রুমের ক্ষেত্রফল মেজার করতে হবে, সেই অনুযায়ী আমার কার্পেট আনতে হবে। আমি যদি ক্ষেত্রফল মেজার করার কোনো সিস্টেম না জানতাম, তাহলে আমাদের এটা বের করতে গেলে কত সমস্যা হয়ে যেত। তারপরে another area problem you may encounter is determining how many cans of paint to buy to cover your wall. মনে করো একটা বিল্ডিং এ রং করতে হবে, রং করতে গেলে বিল্ডিং একটা রুমে, মনে করো একটা রুমে রং করতে হবে। এখন রুমে রং করতে গেলে একটা ক্যানে মনে করো 400 স্কয়ার ফিট রং করার জন্য রং করার মতন রং থাকে, অর্থাৎ 400 স্কয়ার ফিট রং করা যায়। এখন আমরা যদি আমাদের রুমের মেজারমেন্ট যে কত স্কয়ার ফিট আছে সেটা যদি বের করতে না পারি, তাহলে কিন্তু আমরা কত ক্যান লাগবে রঙের সেটা কিন্তু বের করতে পারবো না। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যেটা যে you measure your walls first, find that the room you want to paint has walls of the following dimension. 4টি ওয়াল থাকবে একটা রুমে। প্রথম ওয়ালটা 10 বাই 10 ফিট, দ্বিতীয় ওয়ালটা 10 বাই 8 ফিট, তৃতীয় ওয়ালটা 10 বাই 10 ফিট, চতুর্থ ওয়ালটা 10 বাই 8 ফিট। সো টোটাল কত স্কয়ার ফিট হবে? অর্থাৎ টোটাল বলছে প্রথমে হচ্ছে 10 বাই 10 100 স্কয়ার ফিট, তারপর 10 ইন্টু 8 অর্থাৎ এইটা 80 স্কয়ার ফিট, তারপরে আবার 100 স্কয়ার ফিট, তারপর 10 ইন্টু 8 80 স্কয়ার ফিট, মোট হচ্ছে 360 স্কয়ার ফিট। তাহলে আমরা 360 স্কয়ার ফিট হলে তাহলে আমরা একটা ক্যান অর্থাৎ 400 যদি হয়, 400 স্কয়ার ফিট যদি একটা ক্যান যদি কভার করতে পারে 400 স্কয়ার ফিট, তাহলে আমরা এই একটা ক্যান কিনলেই হবে। এই যে হিসাব নিকাশের কাজগুলো, এগুলো কিন্তু আমাদের জিওমেট্রিক্যাল হিসাব করে আমাদের এটা করতে হচ্ছে। পারহাপস ইউ আর প্ল্যানিং এ গার্ডেন, একটা গার্ডেনের প্ল্যান করছো এবং গার্ডেনে একটা ঘেরা দিতে হবে যাতে বিভিন্ন জীবজন্তু না প্রবেশ করতে পারে। তাহলে এ ব্যাগ অফ ফার্টিলাইজার সেস ইট ক্যান কভার এত, অর্থাৎ এখানে গার্ডেনে কি করতে হবে, আমাদের সার দিতে হবে। সার দিতে গেলে এক ব্যাগে আসছে 100 স্কয়ার ফিট জায়গা কভার করে, মানে 100 স্কয়ার ফিট দেওয়া যায়। তাহলে আমাদের গার্ডেনের সাইজ অনুযায়ী কত স্কয়ার ফিট সেটা আমরা এই জিওমেট্রির মাধ্যমে বের করতে পারি। তারপরে গার্ডেনের আমরা একটা সাইডে বাউন্ডারি দিতে হবে। বাউন্ডারি দিতে গেলে তার আমাদের কি হিসাব করতে, পেরিমিটার কত, অর্থাৎ পরিধি বের করে পরিধির অর্থাৎ সেই কত ফিট হবে সে অনুযায়ী আমাদের কতটুকু কাঠ লাগবে এইসব মেজারমেন্ট করতে হবে যদি গার্ডেন হিসাব করতে হয়। যেমন এখানে আছে পেরিমিটার, একটা আছে একদিকে 40, তারপর একদিকে 20, একদিকে 40, একদিকে 20, মোট হচ্ছে 120 ফিট। তাহলে আমাদের সেই 120 ফিট কভার করে এরকম আমাদের কাঠ বা উড ম্যানেজ করলে আমরা ঘেরা দিতে পারবো। একটা স্যান্ড বক্স যদি আমরা ফুলফিল করতে চাই, সেখানে কতটুকু স্যান্ড অর্থাৎ বালি লাগবে সেটা যদি হিসাব করতে চাই, সেটাও কিন্তু তার আয়তন হিসাব করে আমাদের সেভাবে বের করতে হবে। যেমন আমরা একটা পুকুর ভরাট করতে গেলে অনেক জায়গায় ভরাট করে বালি দিয়ে ভরাট করতে গেলে যে লোকের সাথে চুক্তি করতে হবে যে লোক ভরে দিবে বালি এনে, তাহলে সে কিন্তু স্কয়ার ফিটে কিন্তু সেই হিসাবটা করে যে আমাদের পুকুরের গভীরতা কত এবং তার কত স্কয়ার ফিট হবে, এবং সেই স্কয়ার ফিট প্রতি আবার ডিপ, যেহেতু তার আয়তন বের করতে হবে, শুধু স্কয়ার ফিট হলেই হবে না, তার আয়তনও লাগবে। তাহলে আয়তন বের করে সেই অনুযায়ী তার কিন্তু সেই কস্টিং হিসাব মেজারমেন্ট করতে হবে। বিভিন্ন ধরনের অকুপেশনে আমাদের জিওমেট্রি কি কি ক্ষেত্রে ব্যবহার, যেমন মেকানিক্যাল যে পার্ট যেটাকে বলি, যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডিজাইনস মেশিনস রিগার্ডিং ফ্রম টিনি গেটেস টু লার্জ কনস্ট্রাকশন ক্রেনস, অর্থাৎ একটা ক্রেন যদি তার করতে হয়
একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডিজাইন করতে হয় যে একটা আগে যে লোডের অবজেক্ট নিতে পারতো তার থেকেও আরো হাই লোডেড অর্থাৎ ওয়েট বেশি সেই অবজেক্ট নিতে হবে। তাহলে তার শেপটা, ক্রেনের শেপটা কেমন হলে ক্রেনটা তুলতে পারবে, বা তার যে ভিতরে যে ইয়ে আছে মেকানিজম কোথায় চেঞ্জ করতে হবে। ইন জিওমেট্রি হি ডিটারমাইন্স দ্য স্ট্রংগেস্ট শেপস ফর mechanical parts. He calculates the area, weight, and volume of pieces and ensures that a machine's thousands of moving parts fit together and don't interfere with the other. অর্থাৎ এখানে আমরা যে ভিতরে যে মেশিনের ভিতরে কিন্তু পিস্টন থাকে, পিস্টনের মাধ্যমে অর্থাৎ একবার স্টার্ট করে দিলে সেটা কিন্তু চলতেই থাকে। তাহলে এই যে পিস্টনের যে কতটুকু অ্যাঙ্গেল, আমরা তো ছোট একটা মেশিন চলতেছে সেটা যদি বড় একটা মেশিন যদি চালাই তাহলে পিস্টনটাকে কোন ভাবে ঘোরালে সে পিস্টনটা মুভ করবে, থেমে যাবে না। এগুলো কিন্তু হিসাব আছে সব জিওমেট্রিক্যাল হিসাবের মাধ্যমে। তারপর একজন সার্ভেয়ার কি করে, সার্ভে করে যে কতটুকু এখান থেকে ডিস্টেন্স কত, সেগুলো সব হিসাব নিকাশ করে। তাহলে এগুলো করতে গেলে কিন্তু সার্ভেয়ার ইউজেস ট্রিগোনোমেট্রি, অর্থাৎ সার্ভেয়ার ত্রিকোণমিতি ব্যবহার করে। ত্রিকোণমিতি কিন্তু জিওমেট্রির একটা অংশ, কিন্তু ব্রাঞ্চ অফ জিওমেট্রি। আর ত্রিকোণমিতিতে কি আছে, ত্রিকোণমিতিতে আছে কি, ওটা এখানে আছে ত্রিভুজ আছে, তাই তো, তারপর আছে সার্কেল, এগুলো থাকবে। অর্থাৎ এগুলো কিন্তু ত্রিকোণমিতিতে অ্যাঙ্গেল আছে, যেমন কস, সাইন, ট্যান, কস, এগুলো কিন্তু অ্যাঙ্গেল আছে। তো অ্যাঙ্গেল যাই থাকুক না কেন এগুলো কিন্তু জিওমেট্রি থেকেই আসে। অর্থাৎ সার্ভেয়ার ইউজেস trigonometry, a branch of geometry, to measure distance and angles between points on land. অর্থাৎ সে ল্যান্ডের যে ডিস্টেন্সটা সেটা কিন্তু বের করতে পারে। trigonometry uses the mathematical properties of right triangle. By measuring one angle and one distance, the surveyor can calculate the length of the other side and the angle between them. অর্থাৎ এই লেন্থ এবং অ্যাঙ্গেল সেগুলো কিন্তু সার্ভেয়ার বের করতে হবে। While computerized and automated equipment now does the actual work of calculation, এখন এটা আছে কম্পিউটারের মাধ্যমে করা যায়। The surveyor must understand the principles behind the calculation to perform the measurement correctly. অর্থাৎ সার্ভেয়ার ওই একই ক্যালকুলেশন কম্পিউটার যেটা ব্যবহার করে সার্ভেয়ার সেটা ব্যবহার করে, এবং এটা এই যে এখন যে আমরা বিভিন্ন মহাকাশে কোনো যান পাঠাচ্ছি তারাও এই একই ক্যালকুলেশন ব্যবহার করে। Mathematician uses sophisticated conceptual tools to investigate the properties of shape using proof which justifies geometric ideas in a clear, step-by-step manner. He lays the mathematical foundation for new ideas in geometry. The mathematician then published these ideas, and people of other occupations adopt them in useful ways. Other mathematician কোনো একটা ম্যাথ রুল যদি তৈরি করতে চায় বা কোনো একটা নতুন কিছু যদি উদ্ভাবন করতে চায় তখন কিন্তু তার এই জিওমেট্রিক্যাল নলেজ দিয়েই সেগুলো কিন্তু প্রুফ করতে হবে যে অ্যাকুরেট হচ্ছে কিনা, তারপরে সে এটা পাবলিশ করতে পারবে। অ্যাস্ট্রোনমার হচ্ছে মহাকাশ জ্যোতির্বিদ্যা, যেটা মেনি অফ দ্য আইডিয়াস অফ অ্যাস্ট্রোনমার ইউজেস আর অ্যাপ্লিকেশনস অফ জিওমেট্রি অ্যাজ স্টার অ্যান্ড গ্যালাক্সিস ফ্রম দি they settle into shapes such as spheres and discs that conform to their mass, their composition, and the force of gravity. অর্থাৎ আমাদের এই যে মহাকাশে আমরা যে চাঁদে মঙ্গলে যে একটা যান যাচ্ছে, এখন তার গ্র্যাভিটিটা কত সেটাও জানা থাকতে হবে। তার কারণ হচ্ছে আমরা যখন আমাদের পৃথিবীর যখন আকর্ষণ থাকে না কোনো একটা অবজেক্টের উপর, তখন কিন্তু তার পার্শ্ববর্তী অন্য যার বায়ুমণ্ডলে যাবে তার আকর্ষণ কাজ করবে। আর পৃথিবীর থেকে ছেড়ে যদি অন্যটা যদি চাঁদেরটা বা ইসে যায় মঙ্গলটা যায় তখন মঙ্গল কিন্তু আকর্ষণ করবে। এখন আকর্ষণ করে ওইটা তো মঙ্গল চাইবে যে তার ভূপাতিত করার জন্য তার নিচে তার দিকে টেনে আনবে। এখন গ্র্যাভিটি কত সেইটা যদি না জানা যায় তাহলে কিন্তু আমরা এটা কিন্তু নিয়ন্ত্রণে অর্থাৎ ওইটা বিধ্বস্ত হয়ে যাবে। অর্থাৎ সে অনুযায়ী কিন্তু গ্র্যাভিটিটাও মেজারমেন্ট করা হয় এবং তার ফোর্সের উপর ভিত্তি করে তার ফোর্স কত। অ্যান্ড অ্যাস্ট্রোনমার স্টাডিজ দ্য ইলিপ্টিক্যাল অরবিটস অফ কমেটস, তারপরে অ্যাস্টেরয়েড অ্যান্ড প্ল্যানেটস
to find exact answer to question about their speed and location. যে দুটো তারার ভিতর দুটো তারা লোকেশন কত, লোকেশন বলতে দুটো ডিস্টেন্স কত, এবং তারা কোন কোন দিনে কতটুকু ডিস্টেন্সে আসে, এইগুলো কিন্তু সব মেজারমেন্টের মাধ্যমে অ্যাস্ট্রোনমাররা বিভিন্ন জিনিস মানে বিভিন্ন তথ্য প্রদান করে থাকে, যে কখন কি হতে পারে বা কি হবে, এগুলো কিন্তু অনেক আগেই বলতে থাকে। গ্রাফিক্স ডিজাইনার যে কাজটা আছে তোমাদের কম্পিউটার রিলেটেড যেগুলো, যে a graphic designer studies how basic geometric shapes combine into artistic visual layout in 2 and 3 dimensions. A graphics artist uses geometric concepts such as perspectives and golden ratios to create the most pleasing design. কোনটা ভালো লাগবে ডিজাইন, তো শেপ, বিভিন্ন শেপ নিয়ে ডিজাইন করে। হি uses computer graphical tools that breaks complex realistic image into many basic circles, lines and polygons. অর্থাৎ একটা কমপ্লেক্স রিয়েলিস্টিক ইমেজ, যে ছবিটা আমরা তুলি, সেই ছবিটাকে যদি আমরা যদি কম্পিউটারে আঁকতে চাই, মানে কম্পিউটারে প্রেজেন্ট করতে চাই, হ্যালো কথা হচ্ছে, কম্পিউটারে আর কিছুক্ষণ আর একটা স্লাইড মনে থাকতে পারে, অর্থাৎ এটা যদি আমরা আঁকতে চাই কম্পিউটারে, তখন কিন্তু আমরা হয় নিতে হবে একটা লাইন নিতে হবে, না হলে একটা সার্কেল, না হলে একটা বক্স, এইগুলো নিয়েই কিন্তু একটা অবজেক্ট কিন্তু ড্র হয়। আমরা কম্পিউটার যাই আঁকি না কেন, আঁকতে গেলে লাইন, পয়েন্ট, সার্কেল, তারপর এইগুলোই, অর্থাৎ একটা পলিগন, হ্যাঁ, এইগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। এই যে এইগুলোই সব আলোচনা করা হলো। যে আরেকটা জিনিস এখানে দেখো, সার্ভেইং রুল হচ্ছে ইন অ্যাডিশন, এখান থেকে একটু in addition, professions such as medicine benefit from geometric imaging technologies such as CT scan and MRI. We use both the diagnosis and surgical aid. Such method enables doctors to do their jobs better, safer and simpler. অর্থাৎ আমরা যে সিটি স্ক্যান করা হয় অথবা যে এমআরআই করা হয়, এটা কিন্তু কোন একটা অবজেক্ট, মানে শরীরের ভিতর যেভাবে থাকার কথা সেইভাবে যে আসছে কিনা সেই শেপে, সেইটা কিন্তু আইডেন্টিফাই করা হয়। অর্থাৎ এটা কিন্তু ইমেজের যে কার্ভ যে স্ট্রাকচার, ওই স্ট্রাকচারটা মেজারমেন্টের মাধ্যমে, তাহলে স্ট্রাকচার মেজারমেন্টের মাধ্যমে যদি আমরা করতে চাই, তাহলে আগে যে স্ট্রাকচারটা দিয়ে লার্ন করতে হবে আমাদের মেশিনকে, যে এই স্ট্রাকচারে থাকলে বলবো যে ঠিক আছে সবকিছু ওকে। আর যদি এই স্ট্রাকচারে না থাকে, যে এমআরআই করার পর যে আমরা ইমেজটা পাবো, সেই ইমেজটা যদি ওই স্ট্রাকচারের সাথে না মেলে এবং ওই ডিস্টরশন কতটুকু হচ্ছে তার উপর ভিত্তি করে সে কিন্তু অটোমেটিক একটা রেজাল্ট দিয়েছে তার এই ধরনের সমস্যা আছে। তাহলে এই ধরনের ইমেজ প্রসেসিং এর কাজেও কিন্তু আমরা এই জিওমেট্রিক্যাল হিসাবগুলো করা হয়। তাহলে তোমরা মোটামুটি যে জিওমেট্রির যে কাজগুলো এটা আলোচনা হলো। তাহলে বললাম যে অ্যাজ অ্যাট লাস্ট আমরা আসতে পারি যে অ্যাজ উই ক্যান সি জিওমেট্রি এফেক্টস আস ইভেন ইন দ্য মোস্ট বেসিক ডিটেলস অফ আওয়ার লাইফস। অর্থাৎ আমাদের বেসিক সব জায়গায় কিন্তু আমাদের জিওমেট্রি, আমরা যে সিঁড়ি দিয়ে উঠি, সিঁড়িতে উঠারও একটা জিওমেট্রিক্যাল হিসাব আছে। অর্থাৎ আমরা কতটুকু আমাদের পা উপরে তুলতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, ততটুকু আমাদের সিঁড়ির হাইট দিতে হয়। সিঁড়ির হাইট কিন্তু একটা নির্দিষ্ট মাপ আছে, যেটা প্রত্যেকটা স্টেপ কতটুকু হতে হবে। নো ম্যাটার হোয়াট দ্য ফর্ম, it helps us understand a specific phenomena and it helps us in uplifting the quality of life. অর্থাৎ জিওমেট্রি যদি না থাকতো আমাদের এই লাইফটা এত স্বাচ্ছন্দ্যময় হতো না, আমরা এই প্লেনে উঠতে পারতাম না, তারপর ওই জিওমেট্রিক শেপ না জানলে এই যে বিভিন্ন হাইরাইজ বিল্ডিং গুলো করতে পারতাম না, তারপরে আর কি এই যে মেশিনগুলো ওইভাবে তৈরি হতো না। হ্যাঁ, সিঁড়ি দিয়ে আমরা যে উপরে উঠবো সেটা উঠতে, শেপের যে কতটুকু মাপ লাগবে মানুষের ক্ষেত্রে, এটাগুলো হচ্ছে জিওমেট্রিক। অর্থাৎ সিঁড়ির যদি একটু হাইট উঁচু হয়ে যায় তখন কিন্তু আর উঠতে গেলে কষ্ট হয়ে যাবে বেশি।
তাহলে এই জিওমেট্রি না হলে যে মেশিনারিজ গুলো এগুলো কোনো কিছু আমরা তৈরি করতে পারতাম না। হ্যাঁ, তাহলে মোটামুটি আজকে সবাইকে ধন্যবাদ। আর নেক্সট ক্লাসে এই নাসিম হেলাল কে শুধু করছে। হ্যাঁ, তাহলে আজকে মোটামুটি এই পর্যন্তই। পরবর্তী তোমাদের নেক্সট ক্লাসে স্যার আমার ফোনের প্রবলেম হচ্ছিল তো ওই জন্য। আচ্ছা আচ্ছা